ZSRM নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাহিয়া রুবাইয়া তপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার সাথে অতিথি হয়ে যুক্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ। এছাড়াও আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম। সংবাদ সম্প্রসারণে আপনাদেরকে আরও একটাবার স্বাগত জানাচ্ছি। শুরু করতে চাই অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আপনাকে দিয়ে। আজকের সারাদিনের বলতে পারেন যে আলোচিত সংবাদটি আমরা দেখছিলাম ইরফান সেলিমকে কিছুক্ষণ আগেই, কিন্তু তার দ্বন্দ্বের কথা আমরা শুনেছি। সারাদিনের আসলে ঘটনা, নানা রকম ঘটনা আমরা শুনে আসি। আপনার কাছ থেকে একটু জানবো যে একজন জনপ্রতিনিধির ছেলে যিনি নিজেও একজন জনপ্রতিনিধি, এবং সাম্প্রতিক সময়ে কিন্তু আসলে আমরা প্রায়ই শুনছি যে অমুক মন্ত্রীর পুত্র অথবা অমুক এমপি এই ধরনের দুর্নীতি কিংবা ঘটনার সাথে জড়িত হয়ে পড়ছে। তো এটার পেছনে আসলে মূল যিনি ক্ষমতাবান তিনি দায়িত্ব এড়াতে পারেন কিনা, কিংবা ঘটনাটিকে কিভাবে দেখছেন, এই সম্পর্কে আপনার বিশ্লেষণ জানবো। তবে তার আগে আমরা একটু ঘুরে আসতে চাই, আমাদের সহকর্মী জাহিদ হাসান রয়েছেন এই ঘটনার সংশ্লিষ্ট স্থানে। একটু জাহিদ হাসানের কাছে জানতে চাইবো, দেখতে চাইবো সেখানকার এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি কি। খেলাটা খেললে আমরা সরাসরি দেখছিলাম যে চকবাজারে হাজী সেলিমের বাসা থেকে তার পুত্রকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আবারও ফিরতে চাই, আমাদের অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন। আমরা সরাসরি সম্প্রচারে যাওয়ার আগে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে প্রশ্ন ছিল, একজন জনপ্রতিনিধির ছেলে যিনি নিজেও একজন জনপ্রতিনিধি, তার এই ধরনের আচরণকে আসলে কিভাবে দেখছেন? প্রথমে বলি, যে ঘটনাটি ঘটেছে গতকাল থেকে আরম্ভ করে যদি আমরা বলি তাহলে অত্যন্ত নিন্দনীয়। কারণ বাংলাদেশে শুধু রাজনৈতিকভাবে ক্ষমতাবান না, যে কোনো ভাবে যত লোক ক্ষমতাবান হয়, সে যখন এই ক্ষমতার দাপট দেখানো শুরু করে, এটা শুধু আমি বলছি হাজী সেলিম সংসদ সদস্য তার ক্ষেত্রে না, অন্যান্য প্রশাসনিক ভাবে অথবা সম্পদশালী অথবা যে কোনো ভাবে হোক, কেউ কেউ অনেক সময় দেখা যায় যে আধ্যাত্মিক ভাবেও ক্ষমতাশালী হয়ে যায়। এরা ক্ষমতার দাপটটা একবারে সুস্পষ্ট ভাবে যখন এমন কারো উপর এসব পড়ে, কারণ আমি জানি না এটা যদি সে হাজী সেলিমের ছেলে, কারণ হাজী সেলিম আপনি বলছেন মূল ক্ষমতাধর ব্যক্তিটাকে, তো আমি আমার জানা মতে, যেহেতু আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ওই এলাকারই অবস্থিত, হাজী সেলিম আসলে গত কয়েক বছর যাবতীয় কোনো কথাবার্তা বলতে পারে না, বরং এই ইরফানই আসলে ওই মূল প্রতিনিধিত্ব করে সবকিছুর ব্যাপারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন তার বাপের যে সংসদ সদস্য পদের থেকে যে গাড়িটার স্টিকার লাগানো গাড়ি, আমি যতটুকু জানতে পারছি সেই গাড়িটাই নাকি এই অপকর্মের সময় সেটা ব্যবহৃত হয়েছে। এটা আমি মনে করি একটা আরেকটা ইঙ্গিত যে সংসদ সদস্যরা যে গাড়িগুলো শুল্কমুক্ত ভাবে পাবে, এটা অন্য কেউ ব্যবহার করবে কিনা আমি জানি না। সরকারি যে গাড়ি, অনেক সময় আমার গাড়ি যখন সরকার গাড়ি দেওয়া গাড়ি, এটার মধ্যে যখন আমি না থাকি, তখন আর কাউকে কিন্তু আমার পরিবারের সদস্যরাও একা কখনো আমার গাড়িতে উঠে না বা যায়ও না। তো সেই ক্ষেত্রে এইটা আইন লঙ্ঘন তো বটেই। এই ক্ষমতার দাপট হলে যেটা করা হয় যে, দেখেন এই ঘটনাটা যদি আবার অন্য কারোর সাথে ঘটতো, পুরনো ঢাকায় বা কোনো একটা যে এলাকায় সে সংসদ সদস্য বা কাউন্সিলর, সেখানে হয়তো এটা ধামাচাপা পড়ে যেত এবং অবশ্যম্ভাবী ওখানে আরো অর্থ বিত্ত সবকিছু মিলে হয়তো এটা ধামাচাপা পড়তো। কিন্তু একটাই হয়তো এখানে ভালো বলার মতো, সেটা হচ্ছে যে বাংলাদেশে এই যে ক্ষমতার দাপট দেখানোর বিষয়টা নতুন না, অনেকদিন থেকে চলে আসছে, এবং এই প্রথম
সরকারের সর্বোচ্চ মহল থেকে একেবারে বিগত আমি বলবো বেশ কিছুদিন যাবতেই এগুলোকে কোনোভাবেই পৃষ্ঠপোষকতা করা অথবা ধামাচাপা দেওয়া, যত বড় ক্ষমতাবানই হোক, যত শক্তিশালী হোক, তাকে যে আইনের আওতায় আনা হচ্ছে, আমি মনে করি এটা একটা নতুন দৃষ্টান্ত বাংলাদেশে। এবং সেটা যদি অব্যাহত থাকে, তাহলে যারা বিভিন্ন ভাবে দাপট দেখায়, কেবলমাত্র এমপি মন্ত্রীর সন্তান তা না, প্রশাসন থেকেও অথবা বিভিন্ন ভাবে যথা ক্ষমতাবান বলতে যা বুঝি, কেউ যদি ধন সম্পদ দ্বারা ক্ষমতাবান হয়, তারাও কিন্তু তার এলাকায় বিভিন্ন ভাবে মানুষের উপর যে উৎপীড়ন নিপীড়ন করে, এগুলোর প্রতিকার কিন্তু দীর্ঘদিন যাবতই হচ্ছিল না। এখন আমি মনে করি এটা একটা দৃষ্টান্ত, আজকে যে ঘটনাটা ঘটলো, এবং এটা যদি শেষ পর্যন্ত সাস্টেইন করে, আশা করি করবে, কারণ ইতিমধ্যে তাকে জেল দেওয়া হয়ে গেছে, 1 বছর তো জেলে থাকতেই হবে, জামিন পাওয়ারও কোনো ব্যবস্থা নাই। এবং জামিন পেলে যেটা করতে পারতো, এই সম্পদ দিয়ে বড় বড় ব্যারিস্টার রেখে জামিন পাওয়ার যে ব্যাপারটা, আমি মনে করি এটাও রহিত করা হলো বোধহয় এই জেল দেওয়ার মধ্য দিয়ে, ভ্রাম্যমাণ আদালতে জেল দেওয়ার মধ্য দিয়ে। পরবর্তী পর্যায়ে অস্ত্র মামলাটা নিয়মিত যে মামলাগুলো হবে, এর মধ্যে দিয়ে আমার মনে হয় আর কি একটা সিগন্যাল যে বাকি দাপুটে লোক যারা আছে বিভিন্ন জায়গায়, যে কোনো ভাবে সে ক্ষমতাসীন হোক না কেন, তাদের জন্য একটা সিগন্যাল হিসেবে কাজ করবে আজকের এই দৃষ্টান্তটা। বিশেষ করে হাজী সেলিমের পুরনো ঢাকায় যে আধিপত্য এবং তার যে অবস্থান, এবং সেখানে আসলে এক ধরনের আমি এটা বলবো যে জনগণেরও সহনশীলতা অপরিসীম। এই বারবার ডক্টর মিজানুর রহমান, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা এই বিষয় নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো কিছু জানবো। আমি শওকত মাহমুদ আপনার কাছে জানতে চাই যে আসলে আমরা কিন্তু যতই বিচারহীনতার কথা বলি না কেন, সাম্প্রতিক সময়ে কিন্তু আমরা বেশ কিছু উদাহরণ দেখতে পাচ্ছি, এবং সম্প্রতি অবসরপ্রাপ্ত মেজর সিনহার ঘটনাকেও কিন্তু আইনের আওতায় আনা হয়েছে, এবং রাজধানীতে ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্যের ছেলেকে অভিযোগ পাওয়ার 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। কতটা ইতিবাচক হিসেবে দেখছেন বিষয়টি? আমি মোটেও ইতিবাচক হিসাবে দেখছি, কারণ আপনি শাসক দলের একাংশের মধ্যে মানে অসভ্যতা এত বেড়ে গেছে, এটা আপনি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার পরও আরো প্রতিদিন ধর্ষণের সংখ্যা বাড়ছে। তো কি প্রভাব পড়ছে? আপনি আজকে যে ঘটনাটি হলো, যে গতকাল রাতে ঘটনাটি ঘটেছে, আজকে দুপুরে র্যাব অভিযান চালিয়েছে তার বাড়িতে। এত সময় লাগলো কেন? কার অনুমতি নিতে হয়, কি করতে হয়, আমি তো বুঝলাম না। আর এই র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, যেখানে সেই সশস্ত্র বাহিনীর কর্মকর্তা অভিযোগ করেছেন একটা হত্যা চেষ্টার মামলার আসামির বাড়িতে গিয়ে আপনি 1 বছরের একটা মদের বোতল উদ্ধার করে বা অবৈধ আপনি এক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজা দিয়ে দিল, এটা তো আমার কাছে মনে হচ্ছে এটা সঠিক কাজ করেনি। কারণ এই আসামি গ্রেপ্তার হবে, পরের দিন কোর্টে তোলা হবে, রিমান্ড চাওয়া হবে, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে তারা কেন এই ধরনের কাজটি করেছে, এগুলি থেকে প্রকৃত তথ্য বেরিয়ে আসার কথা। তাদেরকে তো এখন এক ধরনের সবার আওতা থেকে বের করে দিয়ে যাওয়া হলো। এবং সেই সব কেস যেগুলোর সঙ্গে সংবেদনশীল সংস্থা জড়িত আছে, মেজর রাশেদের ক্ষেত্রে সে পরিচয় দেওয়ার পরও তাকে হত্যা করা হয়, এবং সে নিজে এখানে গতকাল রাতে সে পরিচয় দিয়েছে যে ওনার হোন্ডায় ধাক্কা দিয়েছে, তারপর উনি পরিচয় দিয়েছে, তারপরেও ওনাকে নেমে ওনার উপর আঘাত আনা হয়েছে, তার স্ত্রীর গায়ে হাত পড়েছে। তো এই ঘটনাগুলি আপনি যদি মনে করেন যে প্রধানমন্ত্রী একটা ব্যবস্থা নিয়ে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন, আপনি দৃষ্টান্তের জন্য বসে আছেন না এই ঘটনাগুলো বন্ধের জন্য বসে আছেন, এটাই ভাবতে হবে। আমি মনে করি যে এই পদক্ষেপটি যে 1 বছরের জেল দিয়ে দেওয়া, কারণ ভ্রাম্যমাণ আদালতের বিচার কোনো বৈধ বিচার নয়, এটা হাইকোর্টের পর্যবেক্ষণে আছে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল, এখানে কোনো শুনানি হয় না, এখানে লোকচক্ষুর অন্তরালে শুধু নাম জিজ্ঞেস করে কি অপরাধ করে শাস্তি দেওয়া হয়। আমি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের এই মুহূর্তের আমি বিরোধিতা করছি এই কারণে যে একটা হত্যা মামলার আসামি, তাদেরকে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট তার আওতায় নিলেন কিভাবে? ওয়াকিটকির বিচার, আপনার মদ পাওয়ার বিচার, এগুলো তো সাথে সাথে মামলা রুজু হয়ে এটা অ্যাকশনে চলে যাবে। সো এটা আমার কাছে মনে হয়েছে যে এটা এক ধরনের আইওয়াশ করা হয়েছে। সেকেন্ডলি, এর আগেও এই এমনিতেই অনির্বাচিত সংসদ, তারপরে সংসদের কতগুলো সদস্য আছেন, যেমন এর আগে একজন মহিলা এমপির ছেলে রাস্তায় একটা রিক্সা সঙ্গে ধাক্কা লাগার কারণে সে রিক্সাওয়ালাকে সাথে সাথে গুলি করে বলেছে। হ্যাঁ, তার মিডিয়াতে ফ্লাশ হয়ে যাওয়ার পর তাকে বিচার হয়েছে এবং সে
এখন জেলখানায় আছে। এর আগে এক এমপি, ভোলার এক এমপির গাড়িতে তার মৃতদেহ পাওয়া গেছে। সেখানে হত্যার সুস্পষ্ট চিহ্ন ছিল, কিন্তু ডিএমপি তদন্ত কমিশনার বলে গেলেন উনি হত্যা করেননি, উনি গুলি করেননি। তাহলে কে গুলি করলো? মানে এটা ফাইনাল রিপোর্টে চাপা পড়ে গেল। এগুলো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে এক ধরনের জাজমেন্ট। শওকত মাহমুদ, আমরা মনে হয় যে আপনার মূল্যায়নটা স্পষ্টভাবে বুঝতে পেরেছি। আমাদের সঙ্গে আরো যুক্ত রয়েছে নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মেজর রেজাউল করিম। একটু আপনার কাছে জানতে চাইবো যে ঘটনার একদম সবশেষ তথ্য ধরে যদি বলি, আসলে আমরা কি বার্তা পেলাম, এবং সেই সাথে শুধুমাত্র সশস্ত্র বাহিনীর সদস্যরাই নয়, সর্বসাধারণের নিরাপত্তার যে বিষয়টি, সেই বিষয়টি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আপনার মূল্যায়ন কি বলে? এখানে অ্যাকচুয়ালি গতকাল রাত 11টা যখন ঘটনাটা ঘটে তার প্রায় 10 মিনিট পরেই আমি ঘটনাটা বাই সাম মিনস আমি জানতে পেরেছি। তো বিষয়টা হচ্ছে, আমি সবচেয়ে বেশি শকড হয়েছি পাবলিকের কিছু কোশ্চেন দেখে, যে প্রথমত সামরিক বাহিনীর অফিসার, দ্বিতীয়ত হচ্ছে সে এসএসএফ এর এজেন্ট, মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষী, তার ক্ষেত্রে এটা হলো, এটা কেন বিচার হচ্ছে না? বাট আমার এখানে একটা কোশ্চেন আসে যে এখানে বাংলাদেশে কি সামরিক বাহিনীর সদস্য হইলে সেই জায়গায় গুরুত্ব বাড়বে, সাধারণ মানুষ হলে কি গুরুত্ব বাড়বে না? আমাদের মাইন্ডসেটের অনেক বড় পরিবর্তন প্রয়োজন। এই যে ঘটনাটা ঘটলো, এটা আসলে এটা সামরিক বাহিনী বলে কোনো কথা না, বা কোনো পলিটিক্যাল ভিআইপি বলে কোনো কথা না। এটা বাংলাদেশের কোনো মানুষের ক্ষেত্রেই হওয়া উচিত না। এখানে ডক্টর মিজানুর রহমান একটা কথা বলছেন না, যে এখানে এই ঘটনা হয়তো মানে উনি বলছিলেন যে এই ঘটনা ঘটেছে এবং তৎক্ষণাৎ অ্যাকশন নেওয়া হয়েছে বা আমরা এটা জেনেছি। আমার একটা বিষয় হচ্ছে কি, এই ঘটনা, এরকম ঘটনা আরো অনেক ঘটে থাকতে পারে, হয়তো বা লাইমলাইটে আসে নাই। এটা লাইমলাইটে আসছে কজ হি ইজ এ ডিফেন্স অফিসার, বা তার ব্যাকগ্রাউন্ডের কারণে, অথবা তার পরিচয় জানার পরে মানুষজন জড়ো হয়েছে। কারণ আমাদের দেশে মানুষ কিছু পরিচয় জানলে জড়ো হয়, যে একজন জার্নালিস্ট, একজন র্যাবের অফিসার, ডিফেন্স অফিসার, বা কোন একজন এমপি পুত্র, ভিআইপি পার্সন, অথবা কোন একজন আন্তর্জাতিক ব্যক্তি। এই বিষয়গুলো হলে মানুষজন কিন্তু জড়ো হয়ে যায়। সো এটা লাইমলাইটে আসছে বিধায় আমি জানি, বাট আমাদের দেশে অনেক ঘটনা আছে যেগুলো লাইমলাইটে আসছে না। সো আমাদের এখানে মাইন্ডসেট অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা হচ্ছে কি, এখানে স্টিকার নিয়ে একটা কথা হচ্ছিল। স্টিকার নিয়ে ফ্যামিলি কেন? আমি এরকম, আমার হাতে প্রমাণ আছে, ফ্যামিলি না, আত্মীয় স্বজন, পরিচিত জনরাও স্টিকার আলা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম অনেক মানুষ আছে। তারপরে দৃষ্টান্তমূলক সাজার কথা যেটা শওকত ভাই বলছেন, শওকত ভাই হয়তো একটু বিরোধী দল সেন্টিমেন্টের মানুষ, হয়তো ওই জন্য উনি কথার হয়তো ওনার দৃষ্টিকোণ থেকে একটু অন্যরকম হয়তো শোনা যেতে পারে। বাট আমি মনে করি যে অ্যাকশনটা নেওয়া হয়েছে, এটাকে হয়তো আপনি বলতে পারেন মোরাললেস কিছুটা কম বা বেশি, বাট ইনস্ট্যান্ট পানিশমেন্ট এটা কিন্তু দৃষ্টান্তমূলক সাজা। আপনি যদি বিভিন্ন ডেফিনেশন খুঁজেন দৃষ্টান্তমূলক সাজা অ্যাকচুয়ালি কি, সেটা হতে হবে এমন সাজা যেই সাজাটা দেওয়া হলে ওইটার দ্বারা মানুষ রিপিটেড কোনো অন্যায় করতে সাহস পাবে না, এবং যেটা একটা বড় প্রভাব পড়বে। তো একজন এমপি পুত্রকে ইনস্ট্যান্টলি ধরে র্যাব কর্তৃক যে অ্যাকশনটা নেওয়া হয়েছে, ডেফিনেটলি এটা দৃষ্টান্তমূলক এই জন্য কারণ এটুক দমনও পূর্বে হয় নাই। সো ওই দৃষ্টান্তমূলক মানে কি, পূর্বে যে জিনিসটা আপনি করেনি, বাট তাও অ্যাটলিস্ট এটা অ্যাকশনটা করা হয়েছে। বাট এখন এটাকে আরেকটু দৃষ্টান্তমূলক যদি বলতে যান, তাহলে অন দ্য স্পটে যে পাবলিক ছিল তারা কি করছে। সেবার আমি পার্সোনালি একটা জায়গায় স্টেটমেন্ট দিয়েছিলাম যে আমি যদি থাকতাম, আমার ওয়াইফের সাথে কেউ করতো, আমি তো তৎক্ষণাৎ তার হাত কেটে ফেলতাম। কারণ কিছু বিষয় আছে যে ওয়াই ডু ইউ রিলাই অন দ্য গভর্নমেন্ট সামটাইমস, যদি আমি কিছু জিনিস বেআইনি পন্থায় গভর্নমেন্টকেই বলি যে আইনের বাইরে যে আপনি তাড়াতাড়ি দৃষ্টান্তমূলক সাজা দেন, তাহলে আমি পাবলিক হয়ে কেন দৃষ্টান্তমূলক সাজা দেইনি? সো আর যদি আমি দৃষ্টান্তমূলক সাজা আমি যদি না দিয়ে থাকি আর গভর্নমেন্ট যদি দেয়, গভর্নমেন্টকে ল ফলো করতে হবে। যেমন আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, 1959 সালে ভারতে আপনার পাঞ্জাবে একটা ঘটনা ঘটেছিল। তখন পাঞ্জাবে কোন রেল অফিসাররা রেল স্টেশনে বিদায় দিতে তাদের ওয়াইফ স্ত্রীরা গিয়েছিল। কোন এক ক্যাপ্টেন সাহেবের স্ত্রীকে কিছু ওই জায়গার যে মুখ্যমন্ত্রী তার ছেলের বন্ধুরা আক্রমণ করে বা তাকে হেনস্থা করে। দেন তৎক্ষণাৎ ওই তার কমান্ডিং অফিসার ফোন করে অফিসারদেরকে ওখানে পাঠায় এবং ওই সিনেমা হলে তারা পালায়, তাদের সবাইকে ওখানে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে তখন ওই জায়গায় তাকে টেনে হিসড়ে মারতে তাকে নিয়ে যায়। এই ঘটনা নিয়ে পার্লামেন্টে কিন্তু অনেক বড় একটা তৈরি হয় যে এরকম একটা কাজ কিভাবে করতে পারলো। পার্লামেন্টে ওই দিদেন যে আর্মি চিফ, তাকে জবাবদিহিতা করতে হয়েছিল। জবাবদিহিতার পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এই অ্যাকশনটা কেন নিলেন। দেন দিদেন চিফ, ইন্ডিয়ান যে চিফ, তিনি উত্তর দিয়েছিলেন যে আমি যদি ইফ আই ক্যানট প্রোটেক্ট দ্য স্যাংটিটি অফ এ ক্যাপ্টেনস ওয়াইফ, then how I am going to protect the sovereignty of the state with my army or by my army? So এটা সিম্পল, যে একটা দেশের মানে ডিফেন্সটাকে আলাদা চোখে না দেখে আমাদের সব মানুষের বেশি গুরুত্বটা বাড়ানো উচিত। আর আমি যদি ডিফেন্সের কথাটা একটু আমি
এই দৃষ্টিকোণ থেকে আলাদা দেখতে পারি যে এই জায়গাটা বাংলাদেশের একটা এক্সেপশনাল জায়গা, এখানে কোনো পলিটিক্যাল ইনস্টিটিউশন না, এটা ডিফেন্স। আমরাও আশা করছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষ আসলে সমানভাবে বিচার পাবেন। যাই হোক, আমরা সবশেষ পরিস্থিতি জানতে চাই। আমরা কিছুক্ষণ আগেই সংবাদে বলছিলাম ইরফান সেলিমকে আটক করা হচ্ছে। সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ হাসান আছেন এই মুহূর্তে ঘটনাস্থলে। জাহিদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি যেখানে আছেন এখন জানাবেন সেখানকার অবস্থা কি, স্থানীয়রা কি বলছেন? ইরফান সেলিমকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, এ ব্যাপারে স্থানীয়দের কোনো বক্তব্য আমি জানতে চাইনি, কারণ এখানে বিষয়টি হচ্ছে আইনি প্রক্রিয়ার বিষয় এবং তাকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গাড়িতে করে কারাগারে নিয়ে গেছে। এখন ইরফান সেলিমের যেই টর্চার সেল আছে একটি আশিক মদিনা ভবন নামে, সেখানে অভিযান চালাচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে। আমরা একটু তার সাথে এখানে কথা বলতে চাই যে এখানে কি জন্য কি পেয়েছেন এখানে যেটা পাওয়া গেছে আপনার হচ্ছে হ্যান্ডকাপ আছে, তারপরে ওয়াকিটাকি আছে, আর অন্য কিছু বিষয় আছে। এখন হ্যান্ডকাপ কেন রাখছে এটা তো আসলে হ্যান্ডকাপ আইনত এটা অপরাধ, কারণ হ্যান্ডকাপ আইন শৃঙ্খলাকারী বাহিনী ছাড়া বাইরে কারো হ্যান্ডকাপ রাখার কোনো সুযোগ নেই। এটা নিশ্চয়ই মিসইউজ করার জন্য রাখা হয়েছিল। এবং আমরা কিছু হকি স্টিক সহ কিছু লাঠি শুটা দেখলাম এবং দড়ি দেখলাম। এটা হ্যাঁ, মানে এটা দেখা যাচ্ছে আসলে সে হয়তো ম্যাল ইন্টেনশন অন্য কিছু করার জন্য, কারণ হকি স্টিক এখানে থাকার কথা না, বা এখানে হ্যান্ডকাপ থাকার কথা নয়, বা ওয়াকিটাকি থাকার কথা নয়। হ্যান্ডকাপ বাসাও পেয়েছি, এখানেও পাওয়া গিয়েছে আর কি। এটা আইনত অপরাধ। বলছিলেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম যে এটি মূলত এই ইরফান সেলিমের টর্চার সেল। এখানে বিভিন্ন ধরনের লোকজনদেরকে ধরে এনে নির্যাতন করা হতো, এটি তারা প্রাথমিকভাবে পেয়েছেন অনুসন্ধানে। এখন এই কক্ষটিতে তাদের অভিযান চলছে এবং এখানে অনেক ধরনের জিনিসপত্র রয়েছে। এখানেও একটি হাতকড়া রয়েছে পুলিশের, এবং এখানে হকি স্টিক, লাঠি, দড়ি এরকম বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো এখানে থাকার কথা না। যেটি আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে এই বিষয়গুলো এখানে থাকার মতো বিষয় না, এবং এটি কেন এখানে রাখা হয়েছে সেটি তারা এখন অনুসন্ধান করে পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন। এটি ইরফান সেলিমের যেই বাড়িটি, সেই বাড়ির পাশের একটি ভবন। এটি মূলত একটি মার্কেট। এই মার্কেটের সবশেষ তলায় হচ্ছে এই অফিসটি তার। এই অফিসে বসেই তারা বিভিন্ন ধরনের দফারফা করতেন, এবং এই কারণে এখানে নানা রকম জিনিসপত্র রাখা হয়েছে, এবং সেই বিষয়গুলো দেখার জন্য এখানে মূলত র্যাবের এই অভিযানটি চলছিল। এবং এই অভিযানটি শেষ করে এখানে যে জিনিসগুলো পাওয়া গেছে, এই যে পুলিশের হাত করা হকি স্টিক, লাঠি, দড়ি এবং অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে, এগুলো হয়তো জব্দ করা হবে, জব্দ করে র্যাবের হেফাজতে নিয়ে যাওয়া হবে। এবং এখানের এই অভিযানটি শেষ করে হয়তো আজকের এই অভিযানটি আনুষ্ঠানিকভাবে শেষ করা হবে। এর কিছুক্ষণ আগে ইরফান সেলিম, যিনি ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে, এবং তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর, তিনি স্বতন্ত্র নির্বাচন করে নির্বাচিত হয়েছিলেন, এবং তিনি এবারেই প্রথম ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এবং তাকে গতকালকের একটি ঘটনায় তিনি নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে তিনি মারপিট করেছেন এবং তাকে হত্যার হুমকি দিয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। একই সাথে ওই কর্মকর্তার স্ত্রীকেও অপদস্থ করা হয়েছে এবং তাকেও লাঞ্ছিত করা হয়েছে এই মামলার অভিযোগে বলা হয়েছে। সেই অভিযোগে তাকে আজকে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তার বাসায় মদ্যপানের দায়ে 6 মাসের কারাদণ্ড এবং অবৈধভাবে ওয়াকি টকি রাখার দায়ে আরো 6 মাসের কারাদণ্ড, অর্থাৎ 1 বছরের কারাদণ্ড দিয়ে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এবং তার বাসায় যে অবৈধ অস্ত্র পাওয়া গিয়েছে, সেই অস্ত্র এবং অবৈধভাবে মদ রাখার কারণে তার বিরুদ্ধে 2টি নিয়মিত মামলা করবে র্যাব, যেটি আমাদেরকে জানিয়েছে। এখন এখানের যে অভিযান চলছে, এই অভিযানটি হয়তো কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, এবং অভিযান শেষে আমরা আবার একটু কথা বলার চেষ্টা করব যে এই অভিযানের পরে তাদের পরবর্তী কি সিদ্ধান্ত। অপলা, চকবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদ হাসান। সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়ে গেছে। আমাদের অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মিজানুর রহমান, আমাদের সাথে আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ, আমাদের সাথে আরও যুক্ত হয়েছিলেন নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মেজর রেজাউল করিম। নিচ্ছি একটি বিরতি, সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ। আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অতিথিকে। ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাই, যেই ঘটনা আসলে আমরা সবাই দেখলাম, একটু আগে আমরা শুনছিলাম মেজর জেনারেল রেজাউল, তিনি কিন্তু বলছিলেন যে সশস্ত্র বাহিনী আর সাধারণ মানুষকে আসলে আলাদা করে দেখার কিছু নেই। আসলেই কি কিছু নেই? আজকের এই ঘটনায় যদি কোনো সাধারণ মানুষ হতেন, তাহলেও কি আমরা শেষ ফলাফলটা এরকমই দেখতাম? আমার মনে হয় না, এটাই আমাদের সমস্যা। কারণ আমরা একটা বিষয়ের যে সেন্সিটিভিটি, এটা কিন্তু সাধারণ মানুষের জন্য আমরা সেভাবে দেখাই না, এটা মিডিয়াতেও দেখাই না। এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা, সেটা হলে কিন্তু আরো দেশটা আরো অনেক ভালো হতো। তবে শওকত ভাইয়ের সাথে একটু যোগ করি, আজকে যে শাস্তি দেয়া হলো, এটা কেবলমাত্র মাদক, বিদেশি মদ খাওয়া এবং কি জানি একটা ওয়াকি টকি ব্যবহার করার জন্য। তার যে মূল মামলা, কেন বলা হয় নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধর করা, হত্যা চেষ্টা, অথবা সবচেয়ে বড় যেটা দেখি আজকে, একটা বিদেশি অত্যাধুনিক পিস্তল পাওয়া, যেটা শাস্তি আজ যাবজ্জীবন হতে পারে। এই মামলাগুলো কিন্তু নিয়মিতভাবে রুজু হবে এবং যথারীতি আপনি যেটা চাচ্ছেন তাকে জেলে ঢুকাই দিয়ে বাঁচাই দেওয়া হলো, এটা ধারণা আপনার ঠিক না। তাকে হয়তো কালকে পরশুই আবার রিমান্ডে আনা হবে এবং ওই মামলাগুলো জনমনে এই ধরনের ধারণা না, জনমনে তো আপনি ধারণা দিয়ে দিলেন, একটা সুযোগ পাই আপনি মিডিয়াতে ধারণা দিয়ে দিলেন। এই ধারণা দেওয়া ঠিক হয় না। তাকে নিয়মিত মামলা, যেটার মধ্যে যাবজ্জীবন শাস্তি হবে, এটা 2 দিনে 1 দিনে মামলা শেষ করা যায় না। আপনি শাহেদের যে মামলা, এটা কিন্তু প্রতারণার মামলা, যেটা রিজেন্ট হাসপাতালে, এটা কিন্তু অব্যাহতভাবে চলছে, তাকে রিমান্ডে আনা হচ্ছে। কিন্তু তার যে অস্ত্রের মামলা, সেটা আলাদা করে তাকে কিন্তু জেল দেওয়া হয়েছে। আমার মনে হয় এই বিষয়টা এইভাবে না বলে, যে নিয়মিত যে মামলা, এটা যেন খুব সিরিয়াসলি দেখা হয় আর শাস্তিটা যেন দৃষ্টান্তমূলক হয় এবং হতেই হবে। তাইলে যেটা হবে, সাধারণ মানুষ যারা বিভিন্ন জায়গায় বিচার পাচ্ছে না, তারা হয়তো মনে করবে যে হ্যাঁ, অন্তত 1-2টারও যদি বিচার হয়, তারা এটার সাথে তাদের এক ধরনের অ্যাফিলিয়েশন ডেভেলপ করবে। আর আরেকটা যেটা খুবই রেজা হয়তো চলে গেছে, আসলে জনগণের এইসব ব্যাপারে খুব প্রতিরোধ, যেটা এটা একেবারেই কমে গেছে, এটা আমরা দেখি না। এটা কলাবাগানে এতগুলো লোক ছিল, দাঁড়িয়ে ছিল আশেপাশে, তাদের এই ঘটনায় সেভাবে ইনভলভ হতে দেখি না। আর একইভাবে পুরনো ঢাকায় যে এই ঘটনাগুলো ঘটছে, এরপরেও নির্বাচিত, স্বতন্ত্র থেকেও নির্বাচিত হয়ে যাচ্ছে। কারণ মানুষ যেভাবে সচেতন ভাবে ভোট দিয়ে রিয়েক্ট করার কথা ছিল, ইভেন দেখা গেছে সে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে অন্য ফ্যাক্টর গুলো, তার যে সম্পদ, প্রতিপত্তি, আধিপত্য, এটা অনেক বেশি গুরুত্ব পায়। এই বিষয়টা কিন্তু আমি মনে করি কেবলমাত্র সরকার বা রাষ্ট্রযন্ত্রের বিষয় না, আমাদের যে নাগরিক যারা আছি, তাদেরও কিন্তু এই এক ধরনের আমরা একটা সহনীয় ভাব আমাদের মধ্যে চলে আসে। আর আমরা আপনার মূল্যায়ন স্পষ্ট হয়েছে। আমরা একটু অন্য সংবাদগুলো দেখতে চাই। শারদীয় দুর্গা উৎসবের আজকে শেষ দিন ছিল, এই বিষয়টা সম্পর্কে একটু আপনার কাছে জানবো। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, বেশ ভালোভাবেই কিন্তু পার হয়ে গেল শারদীয় দুর্গা উৎসব এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আসলে আমরা সেভাবে শুনিনি। আপনার মূল্যায়ন আসলে কি বলে? একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা তো আমরা বলছি, তো অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা কি শক্তিশালী হলো? কি মনে হচ্ছে আপনার? আমি প্রথমে বলি, দুর্গা যারা সনাতন ধর্মে বিশ্বাস করে, দুর্গা হলো যেটাকে আমরা অশুভকে দূর করার জন্য আসে, অসুরকে শেষ করার জন্য আসে। তো সেটা সবাই কামনা করছে, আমি দেখলাম। একই সাথে সাথে যদি বিশেষ করে এইবার অশুভ হিসাবে করোনাকে দেখছে, কিন্তু আমি একই সাথে সাথে আমাদের এই দেশে দাপট দেখানো যে ব্যক্তিবর্গ আছে, মানুষের উপর নিপীড়ন যারা করে, তাদেরকেও যদি দুর্গা মার সাথে করে নিয়ে যেতে পারতো, তাহলে সবচেয়ে ভালো হতো। কিন্তু আমি যেটা বলি, এইবার অপেক্ষাকৃতভাবে আমি মনে করি অন্যান্য যে কোনো বছরের তুলনায় ভালোভাবে এই পূজাটি অনুষ্ঠিত হয়। এর মধ্যেও এটাও একটা ব্যাপার, করোনার কারণে পূজা অত্যন্ত সংক্ষিপ্ত হয়, অনাড়ম্বর হয়। তারপরেও সব জায়গা থেকে যেটা খবর আসছে, যে এবার অত্যন্ত সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ ভাবে, নিঃসন্দেহে একটি প্রশংসনীয় বিষয়। ডক্টর মিজানুর রহমান, আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু শওকত মাহমুদ, আপনার কাছে একটু জানতে চাইবো যে করোনার কারণে সব আয়োজনই তো আসলে কাটছাঁটি করা হচ্ছে, কিন্তু তারপরেও আজ কিন্তু 4 লাখ পেরিয়ে গেছে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা। আপনার কি মনে হয় আমাদের যাপিত জীবনে স্বাস্থ্যবিধি মেনে চলা কিংবা প্রশাসনের পক্ষ থেকে মানতে বাধ্য করা কতটুকু সম্ভব? দেখুন, প্রথমে আমি পূজার কথা বলবো যে করোনাকালে এই পূজা উদযাপনে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যে সংযমী মনোভাব দেখিয়েছেন,
এবং আমরা খুব দেখেছি যে তারা খুব সংযমের সঙ্গে এবং যথারীতি ভাব গাম্ভীর্য বলুন, উৎসব মুখরতা বলুন, সবকিছু বজায় রেখে তারা পালন করেছে। এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং করোনাকালীন যেই অনেক মারা গেছেন এবং আরো আরেকটি আঘাত আসার কথা রয়েছে, কিন্তু আমাদের মধ্যে কিন্তু এখন ডেইলি করোনা আপডেটের চাইতে ধর্ষণের আপডেটটাই কিন্তু আমাদের কাছে আর বেশি উদ্বিগ্ন সংবাদ হিসেবে আমাদের কাছে আসছে। আমরা করোনা নিয়ে ভাবিত সতর্কতা আছে, সচেতনতা আছে, সবসময় মানতে নাও পারি, কিন্তু আমাদের এই সামাজিক যে ঘটনাগুলো ঘটছে, যে আইন শৃঙ্খলার ব্যত্যয়ের ঘটনা, ধর্ষণের ঘটনা বিশেষ করে, এগুলিতে আমাদের কিন্তু আমাদের উদ্বেগ আরো বেড়ে গেছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সবকিছু মিলিয়ে এবং যে ফাঁড়িতে হত্যাকাণ্ডের ঘটনা, এগুলি মিলিয়ে তো আমরা আশা করব যে করোনার আমরা যেভাবে মোকাবেলা করেছি, জনগণের কথা বলছি, সরকারের অপ্রস্তুতি বা এগুলো অনেকবার বলেছি, আর বলতে চাই না, কিন্তু জনগণ যেভাবে মোকাবেলা করেছে, এটা আমি বাংলাদেশের জনগণকে, সাহসী জনগণকে আমি ধন্যবাদ জানাই। এবং ভবিষ্যতেও এর কোনো পুনরাবৃত্তি রোধেও তারা যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম হবে বলে বিশ্বাস করি। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, একটি বিরতির সময় হয়ে গেছে। ডক্টর মিজানুর রহমান, শওকত মাহমুদ, বিরতির পর আবারও ফিরছি আপনাদেরকে সাথে নিয়ে। দর্শক সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ। স্বাগত দুজন অতিথিকে আবারও জানাচ্ছি। মার্কিন নির্বাচন নিয়ে কথা বলতে চাই। শওকত মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আর মাত্র 8 দিন পরেই তো মার্কিন নির্বাচন। তো দেখা যায় যে বিশেষ করে ভারতের নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো নানান রকম হিসেব নিকেশ কষে। তো মার্কিন নির্বাচনের ক্ষেত্রে আসলে বাংলাদেশ কোন দিকগুলো হিসেবের ভিতরে রাখতে পারে? আসলে পররাষ্ট্রনীতির তো অপরিবর্তিত থাকবে, অথবা বিষয়টা আসলে কি জানাবেন? দেখুন, মার্কিন নির্বাচন একটা খুব মারাত্মক উত্তেজনাকর একটা পর্যায়ে পৌঁছেছে। জনমত জরিপের একরকম তথ্য পাওয়া যাচ্ছে এবং যেসব ব্যাটল গ্রাউন্ড স্টেট আছে সেসব জায়গায় দুই প্রার্থী ঘুরে বেড়াচ্ছেন এবং ডেমোক্রেটরা আশা করছে তারা বিজয়ী হবে এবং ট্রাম্পও আশা করছেন, কিন্তু একই সঙ্গে তিনি বাইডেনের বিজয়কে গ্রহণ করবেন কিনা, না আদালতের চক্করে ফেলে দেবেন, সেটা নিয়ে একটা আশঙ্কা আছে। তবে সিনেট রেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেমোক্রেটরা হয়তো সিনেটে 1-2 আসনের একটা সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তারা সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে পারবে, এটা মোটামুটি বিশেষজ্ঞরা বলছে। এখন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা, এটা কোনো ব্যক্তি প্রেসিডেন্টের উপর খুব কমই নির্ভর করে। এই জন্য যুক্তরাষ্ট্র তার প্রতিটি প্রতিষ্ঠান, তাদের ডেমোক্রেসির স্ট্রেংথটা হচ্ছে যে প্রতিটি প্রতিষ্ঠানই তার একটা নিজস্ব শক্তিতে চলে এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে হয়তো কিছু পরিবর্তন হয়েছে। যেমন ট্রাম্প আসার পরে ইসরায়েলের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক হয়েছে, সেগুলো হয়েছে। বিশ্বের অন্যান্য কর্তৃত্ববাদীদের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক হয়েছে। ইরানের সঙ্গে সম্পর্কটা তার খারাপ হয়েছে, ইউরোপিয়ানদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। বাংলাদেশের কনটেক্সটে যেটা আমেরিকানরা যেটা এখন যেটা ইন্দো প্যাসিফিক যে একটা কৌশল নিয়ে তারা কথাবার্তা বলছে, এই কৌশলের কোনো পরিবর্তন এই নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী বা নতুন প্রেসিডেন্ট হলেও এটা বদলাবে বলে আমি মনে করি না, কারণ এটা তাদের দীর্ঘমেয়াদী কৌশল হিসেবেই তারা। জি, শওকত মাহমুদ, আপনার কথা সূত্র ধরে আমি একটু অধ্যাপক মিজানুর রহমান আপনার কাছে জানতে চাই। শওকত মাহমুদ বলছিলেন ইন্দো প্যাসিফিক জোটের কথা বলছিলেন, যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশকে চাচ্ছে ইন্দো প্যাসিফিক জোটে। আবার এদিক থেকে আমরা যদি দেখি যে চীনও কিন্তু চায় যে তার ওয়ান বেল্ট ওয়ান রোড যে প্রজেক্ট রয়েছে সেখানেও বাংলাদেশ থাকুক। তো দুই পরাশক্তির যে রাজনীতি রয়েছে, এটার ভারসাম্য রক্ষা যদি বাংলাদেশ করতে চায়, মার্কিন নির্বাচনের ফলাফল এটাতে আসলে কতটুকু প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে? আপনার মূল্যায়ন কি বলে? বাংলাদেশের জন্য এই মার্কিন নির্বাচনটি একেবারেই তাৎপর্যহীন, কারণ এটাতে বাংলাদেশের তেমন কিছু যায় আসে না। আমরা যে সমস্যাগুলোর মধ্যে আছি, বিশেষ করে মিয়ানমারের শরণার্থী সমস্যা, এখানে কোনো ধরনের পরিবর্তন আমেরিকা করতে পারবে না। আর আরেকটা যেটা, একটা হয়তো ভালো হবে, ডেমোক্রেটরা তাদের অভিবাসন নীতিমালা যেটা বলছে, সেখানে হয়তো আমাদের বাংলাদেশি জনগণের যারা ওখানে বিভিন্নভাবে অবৈধ হয়ে গেছে অথবা নতুন করে যেতে চায় তাদের জন্য সুযোগ হবে। আর যদি ট্রাম্প নিজে আবার নির্বাচিত হয়, যদিও কোনো ভবিষ্যৎ যারা প্রজেকশন করে তারা কেউই বলছে না, বলেও
বাংলাদেশের জন্য একটা সুবিধা কিন্তু আছে, সেটা হচ্ছে যে সে যদি চীনের সাথে এই বৈরিতা অব্যাহত রাখে, বিশেষ বাণিজ্যিক বৈরিতা, তাইলে কিন্তু এই সুযোগটা বাংলাদেশ গ্রহণ করতে পারবে। কারণ অর্থনীতি যখন স্বাভাবিক অবস্থায় আসবে, তখন বাংলাদেশের এক্সপোর্ট, ওই যেটা চীন থেকে যেটা ইম্পোর্ট করতে আমেরিকা, সেটা যদি কমে, তাহলে কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট মার্কেটের একটা সুবিধা হবে। অর্থাৎ 2-3 দিক থেকে বিশ্লেষণ করলে এই নির্বাচনটা বড় ধরনের তাৎপর্য নাই বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের, কারণ আমেরিকা এখন আর ওই ধরনের অবস্থানে নাই যে বাংলাদেশকে আর্থিকভাবে সাহায্য দিবে অথবা বিভিন্ন যে ডেভেলপমেন্টে বড় ধরনের ভূমিকা রাখবে, সেটা আমেরিকার এখন অবস্থান নয়, আমেরিকার নেই। সেই ক্ষেত্রে একটা বাংলাদেশের জন্য ওই একটা কাজই করতে হবে যে আমাদের যে পররাষ্ট্রনীতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা করে গিয়েছিলেন, সকলের সাথে বন্ধুত্ব এবং কারো সাথে বৈরিতা না, সেটাই আমাদের স্বার্থটা দেখতে হবে। আমাদের দেশের স্বার্থে আমরা নিজের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সবার সাথে সম্পর্ক রাখবো, এটাই হবে নিশ্চয়ই বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কগুলো আরো বেশি সুন্দর হোক, আরো বেশি সমৃদ্ধ হোক। দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, ডক্টর মিজানুর রহমান, শওকত মাহমুদ, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ জানাতে চাই দর্শকদেরকেও। এই ছিল ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।